দেব যে ইউনূসকে ফেলে এবার পালাচ্ছে তার ডান হাত বা হাত তার সহকারী। কেন? তাহলে কি ভারতীয় সেনার এই সার্জিক্যাল স্ট্রাইক যে বাংলাদেশে হতে চলেছে সেটা কি তারা জানতে পেরে গেছেন এবং সেই কারণেই কি ভয় পেয়ে আগে থেকে তারা পালাচ্ছেন? বিশেষ সহকারী মোহাম্মদ ইউনূসের যে আপডেট এবার আপনাদেরকে দেব, আসুন তার ছবিটা আপনাদেরকে আগে দেখাই। কে এই ব্যক্তি সেই সম্পর্কে বলি। ইনি হচ্ছেন ইউনূসের বিশেষ সহকারী খুদা বখশ চৌধুরী। একটু এনার সম্পর্কে আপনাদেরকে বলি। যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তিকে নিয়ে তুঙ্গে এই মুহূর্তে জল্পনা। তিনি আমেরিকা গিয়েছিলেন, তার সফরে তার স্ত্রীকেও তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন, 17 দিন ছুটি নিয়েছিলেন। কিন্তু এখন যে জল্পনাটা দানা বাঁধছে যে 17 দিনের ছুটি শেষ হবার পরেও আরও 7 দিন চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি তার যে মন্ত্রণালয় সেখানে জয়েন করেননি, সেখানে তাকে এখনো পর্যন্ত দেখা যায়নি। আর এর অনুপস্থিতি দেশের রাজনৈতিক অলিন্দ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রশ্নচিহ্ন উঠেছে এবং একই সঙ্গে গৃহ মন্ত্রণালয়ের নীরবতা এই পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নেতৃত্বাধীন মন্ত্রণালয়, যিনি খুদা বখশকে নিজেই বেছে নিয়েছিলেন, তবে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেয়নি যে তিনি ছুটি বাড়িয়েছেন। তাহলে বুঝুন সরকারি নথিপত্র অনুযায়ী কি বলা হচ্ছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি একটা আবেদন করেছিলেন। পরবর্তী 15ই সেপ্টেম্বর গৃহ মন্ত্রণালয় তার আমেরিকা সফর অনুমোদন করে। তিনি 24শে অক্টোবর থেকে 9ই নভেম্বর পর্যন্ত টেক্সাসের অস্টিনে তার অবস্থান করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আরও 7 দিন কেটে গেছে, তিনি জয়েন করেননি। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব স্যার। তাহলে যখন একটা বড় কোনো নৌকো ডুবতে শুরু করে তখন যে ইঁদুর থাকে তলায় ঘুরে বেড়ায় তারা সব থেকে আগে পালিয়ে যায় ওই নৌকোটা ছেড়ে বা ওই জাহাজ ছেড়ে। তাহলে কি মোহাম্মদ ইউনূসের হাত সবাই ছেড়ে দিচ্ছেন এক এক করে? দেখুন, আমরা সব বাঙালি, বাঙালিরা বই দেখতে ভালো পছন্দ করে, ওরা গান গাইতে চায়, ওরা সংস্কৃতি ওরা লিখতে চায়, সব কিছু করতে চায়। আমাদের একটা বলিউড আছে মুম্বাই, অনেকগুলো বইতে বড় বড় ওরা অভিনেতা অ্যাক্টার্স, বড় বড় ভালো স্টোরি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ইট ও বইটা চলে না, ফ্লপ হয়ে যায়, অনেকগুলো লস হয়ে যায়, রাইট? মেরা নাম জোকার থেকে এখন পর্যন্ত এটা সব জায়গায় আছে, আমাদের এখানে টলিউডেও আছে, আর আমাদের কাটাতারে ওভারে ঢাকায় যতগুলো আছে ওদেরও এটা জানে কি অ্যাক্টার আছে, স্টোরি লাইন আছে, কিন্তু ওটা ফ্লপ হয়ে যায়। এই যে ভার্ডিক্ট দিয়েছেন গতকাল, এটা টাই ফিস, তার মানে এটা আমরা যখন বাচ্চা ছিলাম, যখন আমরা দিওয়ালিতে আমরা পটাকা দিতাম, রাইট, ওর মধ্যে ছিল বাচু বম। বাচু বমে আগুন লাগালে খুব বড় ধামাকা হতো, আর কিন্তু ওখানে আগুন লাগালে কতবার সুতলিতে তো আগুন লেগেছে কিন্তু ধামাকা হয়নি। গতকালে কোনো ধামাকা হয়নি। মানুষগুলো বুঝতে পেরেছিল যে এই প্রেডিক্ট এত তারিখে আসবে, ওর কি হবে, এন্ড স্টেট কি হবে, সব প্রিমিডিয়েটেড, মানে আগে থেকে ডিসাইড করা হয়েছিল। এইটার মধ্যে কোনো জিনিস নয়। আমার দুটো জিনিস আমার আশ্চর্য লেগেছে, তাই জন্য খুদা বখশ চৌধুরী আগে থেকে এটা লাইনটা পড়তে পেরেছেন। উনি জানেন যে এই উপদেষ্টা কমিটি আর এই ইউনূসের আর কোনো ভবিষ্য নয় ওখানে ঢাকায়, তাই জন্য ইনি পালিয়ে গেছেন। ইনি জানেন কি তারপর যদি এনাকে ট্রায়াল করা হয় তাহলে পুরো লাইফ এনার আপনার জেলে পড়বে, তাই জন্য এটা জেলের যখন কথা বলছি, বাংলাদেশের একরকম কোনো জেল নেই যেখানে আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের বঙ্গবন্ধু, ওনার মেয়ে অগ্নিকন্যাকে কোনো জেলে রাখার জন্য ওরকম জেল এখন বাংলাদেশে হয়নি। এরা একটা ভুল করছে, তাই জন্য এই খুদা বখশ চৌধুরী বুঝতে পেরেছে অগ্নিকন্যা যখন নামবে ঢাকায় এরা সব সাফ হয়ে যাবে। ওটা ওদের ইন্টারনাল প্রবলেম, আমরা কথা বলবো না, আমরা এদের মধ্যে কথাই বলবো না কি কেন এরকম হয়েছে। খুদা বখশ চৌধুরী নয়, অনেক লোক এদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে যারা বড় বড় ডিসিশন নিয়েছে, যার মধ্যে ইউনূস নিজের জন্য কতগুলো পয়সা নিয়ে নিয়েছে, কতগুলো ট্যাক্স দিয়েছে, কত মাটি দিয়েছে, কতগুলো জিনিস নিয়ে নিয়েছে, কত অ্যাওয়ার্ড দিয়েছে, কত লোককে এনেছে, বিক্রি করে দিয়েছে, ও তো হিসাব হবে। ওর মধ্যে খুদা বখশ চৌধুরী বলছেন আমি থাকতে চাচ্ছি না, আমি যাচ্ছি। অনেক লোক যাচ্ছেন, এনার ছেড়ে অনেক লোক যাচ্ছেন। গত কয়েকদিন আগে আপনার সঙ্গে যখন আলোচনা করছিলাম তখন আব্দুল করিম ভুইয়া তার ভূমিকা নিয়েও কিন্তু আপনি একটা প্রশ্ন তুলেছিলেন। তাহলে আসলে বাংলাদেশের এই ধরনের ঘটনাগুলো ঘটার পেছনে কারা, কে বা কারা, কোন সংগঠন? এর মধ্যে যেটা বাংলাদেশে যেটা জিনিস আগে হয়েছিল এটা বুঝতে পারেনি, তাই জন্য আজকে জামাত ইসলাম ইনি চেষ্টা করেছিলেন, ইউনূস চেষ্টা করেছিলেন জামাত ইসলামকে নিজের সাথে করার জন্য। জামাত ইসলাম আজকে ফ্রাস্ট্রেটেড বাংলাদেশে। ওরা বুঝতে পেরেছে
যে ওদের কাছে ওদের যেটা সাপোর্ট বেস আছে ওটা বাড়ছে না। এই যে ইসলামিক ফান্ডামেন্টাল যেটা ছিল ওর মধ্যে তিনটে ফাড়া আমি বারবার আপনাকে বলছি, একটা আছে আপনার সালাফি, একটা হানিফি আর একটা জামাতি। জামাতিরা ওর মধ্যে অনেক কম হয়ে গেছে, ওদের নম্বরগুলো বাড়ছে না। এটিএম ইসলাম যাকে রিলিজ করা হলো অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, উনি 3বার ইলেকশন লড়েছিলেন, 3বার হেরেছেন, উনিও পোস্টার বয় হতে পারছেন না। আর গোলাম আজমের ছেলে যিনি এখন একটা অনেক বড় রোল প্লে করছেন, উনি বলেছিলেন আমার বাবা রাত্রিবেলা বাড়িতে থাকতেন না, কেন যে পুরোপুরি জামাত ইসলাম আবার ওই রোলে এসছে যেখানে আমাদের বাংলাদেশ মা বোনকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে, এরা দালালি কাজ করছে, রাইট। ওর মধ্যে আরো কারা ছিল এই 24-এ আমরা বুঝতে পারলাম, জেনারেল করিম ভূঁইয়া ওনাকে, আর এই যে আপনি স্বরাষ্ট্র সচিব দেখালেন, আরো একটা চৌধুরী সাহেব দেখালেন, যতগুলো লোক ছিল যাদের কাছে আমেরিকা থেকে টাকা ছিল বা অন্য জায়গাতে তুরস্ক থেকে টাকা এসছে, এরা টাকা নিয়ে একটা মাহল তৈরি করলো যার মধ্যে ওরা বললো এই যে ইলেকটেড গভর্নমেন্ট আছে এটা টেন্টেড, এটা দুষলো। গতকাল যখন এই ভার্ডিক্টের পর দুটো ডোজার যখন গেছে বঙ্গবন্ধু বাড়িটা আবার ডেমলিশ করার জন্য, তখনই আপনি বুঝতে পারবেন যে এরা অনেক চেষ্টা করেছিল এই ন্যারেটিভটা রিভাইভ করার জন্য, যেখানে এনসিপি আর রিভাইভ হচ্ছে না। আমাদের 3000 লোকের রক্ত ওখানে বইছে। আমরাও এই যে আইসিটি যেটা আপনি বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রিব্যুনাল, এর মধ্যে কোনো ইন্টারন্যাশনাল জিনিস আর নেই। আর এই যে 1973-তে এটা আপনার বঙ্গবন্ধু এটা লটা বানিয়েছিলেন 1971-এ, যারা আমাদের আগেনস্টে, ইন্ডিয়া আগেনস্টে বা ওদের আগেনস্টে যারা কাজ করেছিল পাকিস্তানি লোক, ওদেরকে ডেকে ট্রায়াল দেবেন। দুবার অ্যামেন্ডমেন্ট হলো। এই যে আইসিটি ইনি যে এই দুবার আপনার অর্ডিন্যান্স দিয়েছে, অর্ডিন্যান্সে তো মেয়াদ আছে 120 দিন 120 দিন, তাহলে কোথায় আছে ভ্যালিডিটি অফ দিস কোর্ট? আমি ওর মধ্যে যাবই না। এটা বাংলাদেশ মানুষকে বুঝতে হবে যে ওদের মাটিতে কি হচ্ছে। আমরা শুধু স্যার এটা একদম পরিষ্কার যে দিল্লির বিস্ফোরণের ছকটা অনেক আগে থেকেই বাংলাদেশে বসে করা হয়েছিল। অ্যাবসলিউটলি 2 বছর ধরে চলছে এটা। ওরা একটা লুকোনো ছিল ওদের হিজবুত তাহরিরের। আপনি যদি রিক্রুটমেন্ট প্যাটার্ন দেখেন, ওর মধ্যে আছে রিটায়ার্ড আর্মি অফিসার যার আছেন জনাব করিম ভূঁইয়া। দেখুন আপনি স্বরাষ্ট্র সচিবকে দেখালেন, উনি আছেন। এর মধ্যে যতগুলো হিজবুত তাহরিরের লোক আছে ওরা এখন ধাপে ধাপে, নাসিমুল গানিকে আপনি দেখাচ্ছেন, দেখুন ইনি আছেন। এরা সব বানিয়েছে, আর এরা এত টাকা আর এত নিয়ে। বিষয় হচ্ছে এদের সবাইকে পাকিস্তান শেল্টার দিচ্ছে। এবার পাকিস্তান শেল্টার দিতে পারে না এখন। এই নাসিমুল গানিকে তো হ্যান্ড ওভার করতেই হবে। তাই জন্য তো ওখান থেকে ওর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের মাটিতে আসছেন, আর ওকে কথা বলা হবে, এই লিস্ট টার্গেট লিস্ট দেওয়া হবে, তোমাদের মাটিতে এই এভিডেন্স আছে, তুমি এটা হ্যান্ড ওভার করো, নাহলে কনসিকুয়েন্স রেডি থাকো। আমি আপনাদের মাধ্যমে 17 কোটি বাংলাদেশি ভাই বোনকে বলতে চাই কি তোমাদের জন্য এই যে দেখুন 10-12 জন যারা আছেন উপদেষ্টা কমিটিতে আছেন, এরা এরকম লোক যাদেরকে ওরা অ্যাপয়েন্ট করেছে, এরা এই সব জিনিস পয়সা নিয়ে খেল করলো, এখন পালিয়ে যাচ্ছে।